এটা কোনো গল্প না, পুরো সত্য ঘটনা, যে আমাদের বান্ধবী আলিনা একবার শেয়ার করেছিল। কেমন এক রাতে ছোট্ট একটা মজার কারণে তাদের বন্ধুত্বর জীবন একদম দুঃখের মধ্যে পড়ে গিয়েছিল। করাচির এক এলাকায় একটা পুরনো গার্লস হোস্টেল ছিল। বাইরে থেকে দেখতে একদম সাধারণ, ভিতরে শত শত মেয়ে থাকত। কিন্তু হোস্টেলের তৃতীয় তলায় একটা ঘর ছিল, রুম 313। মাগরিবের পর কেউ ওই দিকেই যেত না। সবাই জানত ওই ঘরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। সাবা তখন 19 বছর বয়সী, লম্বা সাদা চুল কোমর পর্যন্ত, আর চোখ এত সুন্দর যে কারো তার সাথে কথা বলতে গিয়ে লজ্জা পেত। সে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। তার দুইজন বেস্ট ফ্রেন্ড ছিল, আলিনা আর হীরা। তিনজনেই সবসময় একসাথে থাকত, একসাথে খেত, একসাথে পড়ত। অক্টোবরের একটা সন্ধ্যা, হোস্টেলের কমন রুমে সব মেয়েরা বসে চা খাচ্ছিল। তখনই একটা সিনিয়র মেয়ে সিদ্রা মজা করে বলল, ওই রুম 313-তে কেউ এক রাত কাটাতে পারে কি? যদি কেউ একাই রাতে সেখানে থাকে, আমি আমার গোল্ড ব্রেসলেটটা দিয়ে দেব। সবাই হাসতে লাগলো, কারোই সাহস হয়নি। আলিনা সাবাকে কোনোই মারতে মারতে বলল, তো কর তো, তোর তো কোনো কিছুতেই ভয় লাগে না। সাবা মানা করল, পাগল নাকি আমি, কেন যাব? কিন্তু হীরাও চেঁচাতে লাগলো, আরে ওই ঘরে কি আছে, শুধু খালি ঘর, তুই যা, আমরা তোমার সঙ্গে বাইরে থাকব। ধীরে ধীরে সব মেয়েরা চাপ দিতে শুরু করলো। পিয়ার প্রেশার একটা অদ্ভুত জিনিস। সাবা ভাবল কিছু হবে না, শুধু এক রাতের ব্যাপার, সকালে বের হয়ে আসা যাবে। রাত 9টা বাজে, তারা তিনজন রুম 313-এর দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজা খুলতেই ভিতর থেকে ঠান্ডা হাওয়া এলো। অদ্ভুত একটা গন্ধ, পুরনো কাপড় আর রোদের মতো। ঘর একদম খালি, শুধু একটা পুরনো আলমারি আর জানালা। বাইরে রাস্তার বাতি হালকা করে ভিতরে আসছিল। সাবা হিম্মত করে ভেতরে ঢুকল। দরজা বন্ধ হলো। ক্লিক শব্দ শুনে তার মনটা চুপ করে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল আর কোনায় বসে পড়ল। প্রথম ঘন্টাটা কিছুই হলো না। সে তার ফোনে গেম খেলছিল। তারপর হঠাৎ মনে হলো কেউ তার নাম ডেকেছে। একটু ফিসফিস আওয়াজ। সাবা চারদিকে তাকালো, কেউ ছিল না। ভাবল হয়তো বাইরে থেকে আওয়াজ এসেছে। তারপর এবার আওয়াজটা অনেক বেশি স্পষ্ট ছিল, আর সেটা সামনে থেকে আসছিল। টর্চ লাইট তুলে নিল আর দেখল আলমারির দিক থেকে। আলমারির দরজা নিজেই খুলতে লাগলো। ধীরে ধীরে সাবার শ্বাস আটকে গেল। সে উঠতে চাইল, কিন্তু টাঙে জমে গিয়েছিল। সামনে একটা ছেলে দাঁড়িয়েছিল, কিন্তু ও সাধারণ ছেলে ছিল না। ওর গড়ন লম্বা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কালো ঘন চুল, গোলাপি ঠোঁট আর মুখ। কিন্তু ওর চোখে কিছু একটা অদ্ভুত ছিল, ওগুলো খুব গভীর, যেন অন্ধকারে সমুদ্র। সাবার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। ছেলেটা হেসে বলল, ভয় পাও না, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। ওর কণ্ঠস্বর এতটাই মিষ্টি ছিল যে সাবার ভয় একটু কমে গেল। তুমি কে? সাবা কম্পমান কণ্ঠে জিজ্ঞেস করল। আমার নাম জারুরন, ও বলল। আমি অনেক দিন ধরে এখানে থাকি। তুমি প্রথম যে এমন করে ঢুকে এসেছো। বাকিরা সবাই ভয়ে কে পালিয়ে যাচ্ছে। জারুরন এগিয়ে এসে মাটিতে বসে পড়ল সাবার সামনে। তোমার নাম সাবা, তাই তো? খুব সুন্দর নাম। অদ্ভুত ব্যাপার হলো, সাবা এখন আর ভয় পেল না। মনে হচ্ছিল যেন সে কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছে। জারুরনের চোখ যতই অদ্ভুত হোক না কেন, তার কথাগুলো এত ভালো লাগছিল, তার হাসিটা এত মধুর। তারা সারা রাত কথা বলল। জারুরন বলল সে অনেক দিন ধরে একা আছে, কেউ তাকে বোঝে না। সাবা তার কলেজ আর জীবনের কথা বলল। সকালে দরজা খুলে সাবা বাইরে এলো। তখন আলিনা আর হীরা অবাক হয়ে গেল। কি হলো? তুমি ঠিক আছো? পুরো রাত কি করছিলে? সাবা মিথ্যে বলেছিল, কিছুই হয়নি, আমি ঘুমিয়েছিলাম। তবে তার মুখে একটা অদ্ভুত রোশনি ছিল, সে খুশি মনে হচ্ছিল। সেই দিন থেকে সাবা রাতে চুপচাপ রুম 313-তে যেতে শুরু করেছে, নিশ্চয়ই নূরের সঙ্গে দেখা করতে। সে নূরকে গল্প শোনাত, পুরনো জগতের গল্প। সাবার জন্য সবটাই একটা স্বপ্নের মতো ছিল। কিন্তু আলিনা আর হীরা অনুভব করতে লাগলো কিছু একটা ভুল হচ্ছে। সাবা তাদের থেকে দূরে সরে যেতে শুরু করলো। আগে তারা তিনজন সবসময় একসাথে থাকত। এখন সাবা রাতভর ঘন্টার পর ঘন্টা অদৃশ্য থাকত। যখন জিজ্ঞেস করত তখন অজুহাত বানাত, কখনো লাইব্রেরি, কখনো ছাদে, কখনো বাথরুমে। এক রাত আলিনা হীরা বলল, কিছু তো গন্ডগোল হচ্ছে, সাবার আচরণ একদম বদলে গেছে। সাবা আজ আবারও নেই, চল দেখি কি হচ্ছে। হীরা আর আলিনা ধীরে ধীরে সাবার পিছনে গেল। সাবা সিঁড়ি চড়ছিল।
তৃতীয় তলার রুম 313 এর দিকে। সাবা যেই ভিতরে ঢুকলো, হীরা আর আলিনা দরজায় জোরে কড়াকড়ি করতে লাগলো। সাবা দরজা খুলো। সাবা দ্রুত দরজা খুলল। তার মুখ লাল হয়ে গেছে, শ্বাস কষছে দ্রুত। তুমি এখানে কি করছো? আলিনা জিজ্ঞেস করল। আমি ওই দিন এখানে আমার একটা জিনিস ভুলে গিয়েছিলাম, শুধু তাই নিতে এসেছিলাম। সাবা মিথ্যে বলল, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। সাবা, তুমি তো ঠিকই তো? হীরা তার হাত ধরল। তুমি আমাদের কিছু না বলছো? না তো, সব ঠিক আছে, তাই তো? সাবা তাড়াতাড়ি বলল আর দুইজনকে নিয়ে বাইরে চলে গেল। কিন্তু ওই দিনের পর থেকে অদ্ভুত জিনিসগুলো ঘটতে শুরু করলো। একদিন সাবার হোস্টেলে একটা মেয়ের হীরের ঝুমকা খুব পছন্দ হলো। পরদিন সকালে যখন সে উঠল, তার তকিয়ার নিচে সেই একই ঝুমকা ছিল, একদম একদম একইটা। পরীক্ষা আসছিল আর সাবা একদম পড়েনি। সে মন থেকে ভাবল কাশ ভালো নম্বর পাই। পরীক্ষা দিনে সব প্রশ্নগুলো সেই যে সাবা রাতে ইত্তেফাক বশত দেখেছিল। ও 89% নম্বর পেয়েছিল। পুরো ক্লাস মজা করছিল। আলিনা একটা ল্যাপটপ চাইছিল। সাবা জারুরনকে অবশ্যই বলেছিল। এক সপ্তাহ পরে আলিনা লাকি ড্রতে নতুন ম্যাকবুক পেয়ে গেল। সাবা বুঝে ফেলল যে জারুরন সাধারণ কেউ নয়, ওর মধ্যে শক্তি আছে, আর ও সাবাকে ভালোবাসতে শুরু করেছিল। তুমিই আমার, জারুরন এক রাতে বলল, শুধু আমার, আমি তোমাকে কখনো যেতে দেব না। প্রথমে সাবাকে ভালো লেগেছিল, কিন্তু তারপর সব কিছু বদলে যেতে শুরু করলো। কলেজে একটা ছেলেটা ছিল যাকে সাবা পছন্দ করত। ওর নাম সাদ। ও সবসময় সাবার পিছনে লেগে থাকত। একদিন হঠাৎ সাদ হোস্টেলের বাইরে বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেল। তার পা ভেঙে গেল, মুখে গুরুতর চোট লেগেছিল। সাবাকে সন্দেহ হলো। ওই রাতে সে জারুরনকে জিজ্ঞেস করল, তুমি কি কিছু করেছিলে সঙ্গে সঙ্গে? জারুরন কিছু বলল না, শুধু হাসল। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল। যে তোমার নয়, সে তোমার কাছে আসার চেষ্টা করবে না। সাবা ভয় পেল। জারুরন, প্লিজ, তুমি এভাবে করতে পারো না। আমি তোমার জন্য সব করতে পারি। সাবা, তুমি শুধু আমাকে ভালোবাসো। সাবা ওই রাত থেকে জারুরনের সাথে দেখা বন্ধ করে দিল। রুম 313-তে যাওয়া ছেড়ে দিল। কিন্তু জারুরন মেনে নেয়নি। পরের সপ্তাহে হীরা সিরিজ থেকে পড়ে যায়। তার কোমরে চোট লাগে, হাসপাতালে ভর্তি করাতে হয়। তারপর আলিনা খুব জ্বর পেয়ে যায়। ডাক্তাররা বুঝতে পারছিল না এই জ্বর কেন হচ্ছে। সবার ধারণা ছিল বদলা নিচ্ছে। কিছুদিন পর আলিনা আর হীরা সাবাকে একটা কোণে ডেকে নিয়ে বসায়। বলল, তোর সঙ্গে কি হচ্ছে? আগে হঠাৎ ভালো নম্বর আসলো, তারপর এই সব হাত থেকে, আর তুই প্রতিদিন ওই ঘরে যাচ্ছিস। সত্যি বল। সাবা কেঁদে উঠল। সে সব কিছু বলল, দারজুরনের ব্যাপারে, তার ভালোবাসা, তার শক্তি, সবকিছু। হুরার মুখ সাদা হয়ে গেল। পাগল হয়ে গেছো কি তুই? ও তো জিন, আর তুই ওকে চিনিস? সাবা চেঁচিয়ে বলল, কিন্তু এখন আমি ভয়ে আছি, ও আমার বন্ধুদের ক্ষতি করছে। আলিনা ঠিক করলো ওয়ার্ডেনকে জানাতে হবে। পরদিন তিনজনই ওয়ার্ডেনের কাছে গেল। ওয়ার্ডেন একজন কড়া মেজাজের মহিলা, প্রায় 40-এর, চশমা পরে। তোমরা মেয়েরা পাগল হয়ে গেছো? ওয়ার্ডেন রেগে বলল, জিন, এসব সব বাজে কথা। তোমরা হয়তো নাটক বেশি দেখে ফেলেছ। তবুও সাবধানতার জন্য ওয়ার্ডেন রুম 313-এ নজরদারি বাড়িয়ে দিল। দরজায় বড় একটা তালা লাগিয়ে দিল আর ঘোষণা করে দিল যে কোনো মেয়ে তৃতীয় তলার ওই অংশে যাবে না। কিন্তু এই সিদ্ধান্তটা অনেক খরচা হয়ে গেল। ওই রাতে হোস্টেলে অদ্ভুত আওয়াজ হতে লাগলো। দেয়াল থেকে খসখস করার আওয়াজ, চিৎকার, জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ। লাইট নিজে থেকে অন অফ হতে লাগলো। মেয়েরা ভয়ে চিৎকার করতে লাগলো। এক মেয়ের বিছানা রাতে উল্টে গেল। আরেকটা মেয়ের বেডরুমে খারাপ স্বপ্ন আসতে লাগলো। কারো জ্বর হলো, কারো বুকে অজ্ঞান লাগলো। পুরো হোস্টেল অবস্থাটা ভয়াবহ হয়ে গেল। ওয়ার্ডেন এখন নিশ্চিত হলেন যে সত্যিই কিছু একটা আছে। তিনি সাবার মাকে ফোন করলেন। ওই রাতেই আবার রুম 313-এ গেলেন। দরজা খুললেন আর দেখলেন নিশ্চয়ই ও দাঁড়িয়েছিল। কিন্তু এবার তার মুখ লাল রেগে, চোখগুলো আরো গভীর আর ভয়ঙ্কর। তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তুমি আমার থেকে দূরে থাকতে শুরু করেছো। জারুরন, প্লিজ, আমার বন্ধুদের কিছু করো না। পুরো হোস্টেলকে হয়রানি করো না। আমি তোমার কাছে অনুরোধ করছি। বন্ধুদের কথা, আর তোমার সঙ্গে ও ছেলেটা ছিল, সাদ। সে তোমার সঙ্গে কথা বলছিল। সে শুধু ক্লাসমেট। জরুরান সাবার হাত ধরে ফেলল। তার ধরনে আগুন ঝরছিল। তুমি শুধু আমার। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার সব কিছু ধ্বংস করে দেব। এই হোস্টেল, এই মেয়েরা, সব জিনিস। জরুরানের হাতে থেকে ছেড়ে দিয়ে বাইরে দৌড়ে গেল সে। তার হাতে অবশ্যই ধরার জায়গায় জ্বালা লাগার দাগ পড়ে গিয়েছিল। পরের দিন সাবা তার বাড়ি গেল।
মাকে সব কিছু বলল। মা সঙ্গে সঙ্গে মাওলভী সাহেবকে ডেকে আনলো। মাওলভী সাহেব বয়স্ক ছিলেন, সাদা দাড়ি আর চোখে একটা আলোক রশ্মি ছিল। তিনি সাবার হাত দেখলেন আর বললেন, বেটা, তোমার কোনো জিন্নাতের সাথে সম্পর্ক পড়েছে। এটা খুবই বিপজ্জনক, তোমাকে লুকিয়া করতে হবে। তিনি হোস্টেলে পড়াতেন। রুম 313-র বাইরে সব মেয়েরা দূরে দাঁড়িয়েছিল। মাওলভী সাহেব কোরআন শরীফের তিলাওয়াত শুরু করলেন, আয়াতুল কুরসি পড়তে লাগলেন। হঠাৎ রুমের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো, চিৎকার চেঁচামেচি, সবাই ভয়ে কাঁপতে লাগলো। তারপর দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অবশ্যই জানুরুন ছিল, কিন্তু এখন সে সুন্দর লাগছিল না। তার মুখ বিকৃত ছিল, দাঁত দেখাচ্ছিল, চোখ লাল আগুনের মতো জ্বলে উঠেছিল। সবা আমার, সে চেঁচাচ্ছিল। মাওলভী সাহেব আরও জোরে তিলাওয়াত শুরু করলেন। জামজামের পানি ঘরে ছিটিয়ে দিলেন। জারুরুনের চিৎকার এত তীব্র ছিল যে সবাই কান বন্ধ করে ফেলল। তারপর এক ঝলমলে আলো এলো আর সব কিছু চুপচাপ হয়ে গেল। জারুরুন চলে গিয়েছিল, কিন্তু সাবার জীবন আর আগের মতো ছিল না। আজও সাবার হাতে সেই পোড়ার দাগ। রাতে সে ঘুমাতে পারে না। আতি সব সময় মনে হয় কেউ তাকে দেখছে। তার বিয়ে হয়েছে, কিন্তু সে তার স্বামীর সাথে প্রেম করতে পারে না, কারণ তার হৃদয় এখনও কোথাও দূরে, সেই সুন্দর কিন্তু ভয়ঙ্কর জারুরুনের কাছে। রুম 313 এখন স্থায়ীভাবে বন্ধ, কিন্তু কখনো কখনো রাতে সেখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। আলিনা আমাকে সব কিছু বলেছে এবং বলেছে, দেখো, কখনো কোনো মজাক বা ডেয়ারের কারণে এমন জায়গায় যেও না যেখানে খারাপ সিগন্যাল আসে, যেগুলো সত্যিই ঘটে। এবং যখন কেউ কারো প্রেমে পড়ে, তখন সেই প্রেম কিয়ামত হয়ে ওঠে। যদি তুমি এমন কোনো জায়গায় থেকো বা এমন কোনো ঘটনা শোনো, অবশ্যই কমেন্টে জানিও। আর এই গল্পটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওদেরও সাবধানতা থাকে। সন্ধ্যার পর পুরনো জায়গায় একা যেও না, কারণ কিছু জিনিস দেখে ভুলে যেও না।